এখানে কি কোনো খালি রুম আছে? রুমটা ছিল দোতলায়। ভেতরে ভেতরে একটা বউয়ের আত্মা রয়েছে। রুমটা যদি রেশমি করে থাকে তাহলে এ কে? রেশমি তো বললো গাড়িতেই বসে আছে। বহুদিন ধরে আমি তৃষ্ণার্ত, আমার পিপাসা মেটা। আর সেই মেয়েটা ভয়ঙ্কর আওয়াজে বিনীতকে কথাগুলো বলল। মেয়েটার রাক্ষসীর মতো দুটো দাঁত ছিল। সে তার ধারালো নখগুলো দিয়ে বিনীতের জামাটা ছিঁড়ে দিল আর নিজের মুখটা খুলে দিল। আর বিনীতের পেটে কামড় বসানোর জন্য সে তার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। বিনীত ভয় পেয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিল। মাটিতে পড়ে যেতেই ওর মাথাটা ঘাড় থেকে আলাদা হয়ে গেল, হাত দুটো শরীর থেকে আলাদা হয়ে গেল এবং তার শরীরটা টুকরো টুকরো হয়ে গেল। বিনীত তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বারান্দাতেই লজের সেই স্টাফটা দাঁত বের করে দাঁড়িয়েছিল। বিনীত লোকটার দিকে এগিয়ে গেল। ওই ঘরটাতে একটা মাথা কাটা বউ আছে। চিৎকার করতে করতে বিনীত লোকটাকে কথাগুলো বলল। তখন সেই লোকটা নিজের ডান হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরলো আর জোরে জোরে টানতে শুরু করলো। আর টানা মাত্রই তার মাথাটাও আলাদা হয়ে গেল। সে নিজের মাথাটা হাতে ধরেছিল আর সেই মুখটা বিনীতের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছিল। তখনই সেই মেয়েটা ঘর থেকে বেরিয়ে এলো। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া বৃথা এ জীবন। আজ আমরা এক হব, ব্যাকুল আমার মন। এই কথা বলতে বলতে সে বিনীতের দিকে একটা বড় চাকু নিয়ে এগিয়ে আসছিল। সেটা ছিল পুরো রক্তে মাখা আর তার থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। তখনই সেই স্টাফটা নিজের হাত থেকে মাথাটা ফেলে দিয়ে বিনীতকে পেছন থেকে জাপটে ধরল। মেয়েটা ক্রমশ চাকু নিয়ে বিনীতের দিকে এগিয়ে আসছিল। বিনীত গায়ের জোরে ওই লোকটার থেকে হাত ছাড়িয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আর ছুটে লজের একতলায় চলে এলো। আর নিচে গিয়ে দেখল যে রিসেপশনের পাশে দরজার সামনে প্রায় 10-15 জন দাঁড়িয়ে আছে। কারোর একটা হাত নেই, আবার কারোর দুটো হাতই নেই, কারোর মাথা কাটা, আবার কারোর একটা পা নেই। পুরো মেঝেটা রক্তে মাখামাখি হয়েছিল। সেই দৃশ্য দেখে বিনীতের সারা শরীর ঘামে ভিজে গেল। তাদের মধ্যেই বিনীত সেই ওয়াচম্যানকে দেখতে পেল, যার দুটো হাতই ছিল কাটা। আর তার পাশেই ছিল সেই রিসেপশনিস্ট, যার চোখ দিয়ে রক্ত ঝরছিল আর তার একটা পাও ছিল কাটা। বিনীতের বুঝতে খুব একটা সময় লাগলো না যে ওরা সবাই মারা গেছে। ও লজ থেকে বাইরেও বেরোতে পারত না, কারণ দরজার ঠিক সামনেই ওরা সবাই দাঁড়িয়েছিল। তখনই বিনীতের হাতটা কেউ চেপে ধরল। বিনীত খুব ভয় পেয়ে হাতের দিকে তাকালো আর দেখলো যে সেখানে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যে লজে কাজ করছিল। তারও একটা হাত কাটা ছিল আর সেই হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। তার সারা শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখটা পুরো কালশিটে পড়ে গিয়েছিল। তখনই বিনীত সিঁড়ি থেকে একটা নুপুরের আওয়াজ শুনতে পেল। বিনীত ঘুরে তাকাতেই সে দেখতে পেল সেই মেয়েটা হাতে চাকু নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে আর ভয়ঙ্কর স্বরে সে গান গাইছিল। আমাকে বাঁচাও ছোট। বিনীত কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলল। ছেলেটা বিনীতের হাত ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আর একটা জানলার সামনে নিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি পালান এখান থেকে স্যার, তাড়াতাড়ি পালান। বিনীত জানলার উপর উঠে পাটা ঝুলিয়ে বসল। আর তখনই আবার নুপুরের আওয়াজটা শুনতে পেল। পেছন ঘুরতেই সে দেখল সেই মেয়েটা চাকু নিয়ে চলে এসেছে। সে চাকু দিয়ে বিনীতের গলায় আক্রমণ করলো, কিন্তু তখনই বিনীত সেখান থেকে ঝাঁপ মারল। বিনীত জানলার দিকে তাকাতেই দেখতে পেল যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে হাসছে। বিনীত সময় নষ্ট না করে দৌড়ে পার্কিং এরিয়ার কাছে এগিয়ে গেল। গাড়ির কাছে পৌঁছতেই সে দেখতে পেল ওই মৃত লোকগুলো ওর গাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আর গাড়ির ভেতরে রেশমি ভয় চিৎকার করছে।
বিনীত সাহস করে ওই লোকগুলোকে ধাক্কা মেরে গাড়ির কাছে পৌঁছল আর সাহস করে দরজা খুলে গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট দিয়ে বিনীত জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল। বিনীতের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল আর ভয় মুখটা সাদা হয়ে গিয়েছিল। বিনীত, তুমি এতক্ষণ কোথায় গেছিলে? আর ওই মৃত লোকগুলো কারা? ওরা? রেশমি বিনীতকে জিজ্ঞেস করলো। আরে ওটা পুরো ভুতুড়ে লজ। যখন লজের রুমের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলাম তখন তোমার রূপ ধরে একটা বউ ওখানে গেছিল। তারপরে আমরা রুমে গেলাম আর আমি সুটকেসের মধ্যে মাথা কাটা বউ দেখলাম, কিন্তু তোমার মতন দেখতে ওই মেয়েটা আমাকে লজ থেকে কিছুতেই বেরোতে দিচ্ছিল না। তবে তোমার কলটা যখন এলো তখন আমি বুঝলাম যে ওটা তুমি নও, বরং অন্য কেউ। তখনই তোমার মতন দেখতে মেয়েটা মাথা কাটা বউয়ের রূপ ধারণ করলো। তারপরে আমি অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি গো। বিনীত ড্রাইভ করতে করতে রেশমিকে বলল। বিনীত রেশমির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। তখনই রেশমি হঠাৎ চিৎকার করে উঠল, বিনীত, সামনে তাকাও! আর বিনীত দেখতে পেল যে রাস্তার মাঝখানে সেই মাথা কাটা মেয়েটা এক হাতে লাল সুটকেস আর অন্য হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। বিনীত জোরে ব্রেক কষতে গাড়িটা ডিসব্যালেন্সড হয়ে রাস্তার একধারে গিয়ে পড়ল। গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। রেশমির মাথায় আঘাত লেগেছিল। ও চোখ খুলতে পারছিল না, কিন্তু সে অনুভব করল যে ওর কোলের উপর কিছু একটা এসে পড়েছে। ও কোনো ক্রমে চোখ খুলে যা দেখল তাতে ওর গায়ের লোম খাড়া হয়ে গেল। রেশমি ভয়ে চিৎকার করে উঠল, কারণ রেশমির কোলে বিনীতের কাটা মাথাটা পড়েছিল। রেশমি যখন পাশে তাকালো, বিনীতের শরীরটা ড্রাইভিং সিটেই ছিল। জানলার বাইরে তাকাতেই রেশমি সেই ভুতুড়ে লজটা দেখতে পেল। কিন্তু সেটা ছিল এখন একটা ধ্বংসস্তূপ এবং তার উপরে প্রচুর গাছপালা জন্মেছিল। লজের সামনে প্রচুর ঘাস গজিয়ে উঠেছিল আর ওই ঘাসগুলোর সামনেই সেই মৃত অর্ধকাটা লাশগুলো দাঁড়িয়েছিল। তার মানে ওরা ঘুরে ফিরে সেই লজের সামনে এসে পৌঁছে গিয়েছিল। এটা কি করে হলো? না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না এটা। বিনীতের মাথাটা বলে উঠল। সে বুঝতে পারল যে যখন ও লজের জানলা থেকে ঝাঁপ মারছিল তখন সেই প্রহার থেকে সে বাঁচতে পারেনি, বরং এত সূক্ষ্মভাবে সেটা কেটে গিয়েছিল যে বিনীত বুঝতেই পারেনি ওর গলাটা কেটে গেছে। আর তখনই ওর মৃত্যু হয়েছিল। সেই জন্য ওই রক্তে মাখা মেয়েটা ওর দিকে তাকিয়ে হাসছিল। গাড়িটার অ্যাক্সিডেন্ট হতেই মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। বিনীত বুঝতে পারল যে ওর মৃত্যু হয়েছে। তখনই সেই মেয়েটা গাড়ির দরজা খুলল। আর বিনীতের শরীরটা নিয়ে গিয়ে গাড়ির বনেটের উপর ফেলল। বিনীতের শরীরটাকে কোপাতে শুরু করলো। ওর সারা গা বিনীতের রক্তে মেখে গেল। সে বিনীতের শরীরটাকে টুকরো টুকরো করে ফেলল। কিন্তু রেশমি অবাক হয়ে শুধু দেখছিল, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল। তখনই সেই মেয়েটা রেশমির দিকে তাকালো। রেশমি, পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও, নয়তো তোমায় মেরে ফেলবে। বিনীতের কাটা মাথাটা বলে উঠল। রেশমি বিনীতের মাথাটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয় আর দরজা খুলে জঙ্গলের দিকে পালিয়ে যায়। মেয়েটা বিনীতের কাটা মাথা পড়ে থাকতে দেখে ভীষণ খুশি হলো আর সেটার কাছে এসে চাকুটা দিয়ে মাথাটাকে দুভাগ করে দিল। আর সেখান থেকে বিনীতের রক্ত সে খেতে শুরু করলো আর শরীরের বাকি টুকরোগুলোকে সুটকেসের মধ্যে ভর্তি করলো। আর সেই সুটকেসটা টানতে টানতে লজের দিকে নিয়ে গেল। ও কাছে আসতেই বাকি লোকগুলো ওকে লজে ঢোকার জন্য জায়গা করে দিল।
তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর এমন ব্যবহার করছিল যেন সেই মেয়েটা ওদের সবার মালকিন আর এরা হচ্ছে তার গোলাম। মেয়েটা বিনীতের লাশটা লজের ভেতরে নিয়ে গেল। কিছুদিন পরে রাতের বেলায়, রাতটা ছিল অমাবস্যার, একটা ছেলে আর মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল। আর তখনই তারা রাস্তার পাশে সেই লজটা দেখতে পেল আর লজের পার্কিং প্লটে গাড়িটা পার্ক করে লজের ভেতরে প্রবেশ করলো। রিসেপশনে প্রবেশ করে তারা দেখল যে একজন লোক তাদের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। তখনই ছেলেটা লোকটাকে জিজ্ঞেস করে, শুনছেন দাদা, এই হোটেলে কোনো রুম খালি আছে কি? আছে তো, নিশ্চয়ই আছে। রুম নম্বর 11 খালি আছে। তারপরেই সেই ছেলেটার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। পরের এপিসোডে দেখুন আসলে কে ছিল সেই খুনি মেয়েটা, তার সাথে আসলে কি হয়েছিল, আর কেন সে সবাইকে হত্যা করছিল, আর কি ছিল এই লজের আসল রহস্য। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করে দিন।